সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, হলি হক অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে তোমাদের বাংলা প্রথম পত্রের একটি গদ্য নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই বলে নিব যে কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঈদ পরবর্তী এই হচ্ছে প্রথম ক্লাস তোমাদের সাথে আমার। তো আশা করি তোমরা সিলেবাস নিয়ে বসে পড়েছো, পড়ালেখা নিয়ে। তো আজকে হচ্ছে তাহলে আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের একটি গদ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। গদ্যটার নাম হচ্ছে, দেখো, শব্দ থেকে কবিতা। শব্দ থেকে কবিতা লিখেছেন হচ্ছে কি হুমায়ুন আজাদ সাহেব, যিনি হচ্ছে বাংলা বিষয়ের শিক্ষক। তো শিক্ষার্থীরা, আজকে আমি এই গদ্যটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি যে কথাটা বলবো যে দেখো, আমরা যে কোনো গল্প, কবিতার বা উপন্যাস বা ছোট গল্প, যেগুলা নামকরণ অনুযায়ী, নাম দেখলেই আমরা বুঝতে পারি যে নামটা আসলে কোন উদ্দেশ্যে লেখা। না, আসলে সেরকম না, মানে গল্পটা যে আসলে কি হবে, কবিতাটা কি হবে, সেটা আসলে আমরা নামকরণ দেখলেই কি বুঝতে পারি। তো এখানে নাম আছে হচ্ছে কি শব্দ থেকে কবিতা। তার মানে কি, আমরা যে গল্পটা পড়বো তার মধ্যে অবশ্যই শব্দ এবং কবিতাকে নিয়ে আলোচনা করা হবে, তাই নয় কি? বুঝা গেল কিছু? কি গল্পটা হবে মূলত শব্দ এবং কবিতাকে কেন্দ্র করে। তাহলে কেন্দ্র করে কি হবে, যে শব্দ কিভাবে আমরা শব্দ থেকে কবিতা তৈরি করি, মূলত সেটাই আমরা এই গল্পের মাধ্যমে জানবো। তো প্রথমেই আমরা যেটা জেনে নিব, তোমরা জানো যে কোন গল্পের শুরুতে কি কি পড়ে নিতে হয়? পাঠ পরিচিতি, কবি পরিচিতি, তাই না? আর পাঠের উদ্দেশ্য। তাহলে এই গল্প থেকে, মানে শব্দ থেকে যে কবিতা, এই গল্পটা কেন লেখক লিখেছেন? ঠিক আছে, শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করার জন্য। শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করার জন্যই মূলত হুমায়ুন আজাদ এই কবিতাটি, এই গল্পটি লিখেছেন। কেন লিখেছেন হুমায়ুন আজাদ এই গল্পটি? যে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হওয়ার জন্যই, হওয়ার যে অনুপ্রেরণা, সেটার জন্য মূলত এই গল্পটা লিখেছেন। তাহলে আমরা যদি কবি পরিচিতিতে চলে যাই, তাহলে আমরা দেখব যে এখানে আমরা কবির সংক্ষিপ্ত একটি জীবনী পাবো। সেটা হচ্ছে যে বাংলাদেশের বিশিষ্ট গদ্য শিল্পী, ভাষা বিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি। দেখো তার উপাধি কতগুলো পাচ্ছি আমরা: ভাষা বিজ্ঞানী, গদ্য শিল্পী, ঔপন্যাসিক ও কবি। গদ্য শিল্পী, গদ্য মানে কি আমরা যেটা পড়তেছি, তাই না? যখন কোনো একটা বিষয় মোটামুটি বিস্তারিত ভাবে আলোচনা করা থাকে, সেটা হয় গদ্য। তারপর হচ্ছে ভাষা বিজ্ঞানী, মানে ভাষা নিয়েও তিনি কি করেছেন, গবেষণা করেছেন। ঔপন্যাসিক মানে যিনি উপন্যাস লিখেন, যিনি উপন্যাস লিখেন তার পদবি কি হয়, ঔপন্যাসিক। এবং কবি, এবং সে কবিতাও লিখেছেন। তো তিনি হচ্ছে মূলত 1947 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করে? মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করে। কত সালে জন্মগ্রহণ করে? দেখো, যে 1947 সালে বা 47 খ্রিস্টাব্দে তিনি হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেন? মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন, ঠিক আছে? 1900 কি মুন্সিগঞ্জ। গঞ্জে, মুন্সিগঞ্জ দিলেও হয়, মুন্সিগঞ্জ সে জন্মগ্রহণ করে। কত সালে? 1947 সালে, ঠিক আছে? আর আমরা তার মৃত্যু তারিখ যদি দেখতে চাই বা মৃত্যু সাল দেখতে চাই, সে হচ্ছে 1904 সালে মারা যান। কোথায় হচ্ছে? ঢাকাতে। তিনি কোথায় মৃত্যুবরণ করে? ঢাকায় মৃত্যুবরণ করেন 1904 সালে। তাহলে কবি, উপন্যাসিক, সাহিত্যিক,
হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন 1947 সালে মুন্সিগঞ্জে এবং ঢাকায় তিনি মারা যায় হচ্ছে 2004 সালে। তো তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাব্য। সে যে কাব্য লিখেছে দেখো, অলৌকিক স্টিমার। তার কাব্যের মধ্যে আমরা পাবো হচ্ছে কি অলৌকিক স্টিমার, কি জলচিতা বাঘ, সবকিছু নষ্টের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। তাহলে আমরা প্রথমে পাচ্ছি যে অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু, এই চারটা পাচ্ছি আমরা তার গ্রন্থ। এখন উপন্যাস দেখো 56,000 বর্গমাইল, 56,000 বর্গমাইল, এটা হচ্ছে তার কি উপন্যাস। আর গল্প হচ্ছে তার দেখো যে জাদুকরের মৃত্যু হচ্ছে তার গল্প। আর প্রবন্ধ হচ্ছে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি হচ্ছে তার কি প্রবন্ধ। তাহলে আমরা হুমায়ুন আহমেদের জীবনীতে যদি যাই যে 1947 সালে কোথায় জন্মগ্রহণ করে? সে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করে এবং 2004 সালে তিনি মারা যায়। এবং তিনি যে সাহিত্য লিখেছেন, উপন্যাস, প্রবন্ধ, গল্প, হ্যাঁ, সেগুলোর মধ্যে আমরা যেটা পাই গ্রন্থ হচ্ছে কাব্য হচ্ছে কি অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, আর হচ্ছে কাফনে মোড়া অশ্রুবিন্দু, এগুলো হচ্ছে তার গ্রন্থ। উপন্যাস হচ্ছে কি 56,000 বর্গ মাইল, উপন্যাস পাই একটা আমরা, সেটা হচ্ছে 56,000 বর্গ মাইল। আর গল্প হচ্ছে জাদুঘরের মৃত্যু, গল্প কি পাই জাদুঘরের মৃত্যু। আর প্রবন্ধ হচ্ছে লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, এবং ইত্যাদি, এবং আরো যা লিখেছে তাও আছে। মানে সংক্ষিপ্ত আকারে আমরা কি পাই হুমায়ুন আজাদের জীবনী পাই। এই পর্যায়ে আমরা একটু পাঠ পরিচিতি পড়ে নিব, যে মূলত যে শব্দ থেকে কবিতা যে গল্পটা আমরা পড়বো সেই গল্পের ভিতরে আসলে কি আছে। দেখো যে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা, তাই না? কবিতা কি ছন্দের সমারোহ। কবিতায় কি থাকে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ, তাই না? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি না আছে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। মানে কি ছন্দ দোলা দেয়, মনে কি করে দোলা দেয়, তাই না? মন নাচে। যখন আমরা কবিতা পড়ি, যখন ছন্দের তালে তালে যাই, তখন আমরা কি মনের আনন্দে কি নাচি, দোলা দেয় মন। তাহলে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। রচনাটিতে কবিতার শিল্পগুণ ও তার বৈচিত্র্য অপরূপ ভাষায় বর্ণিত হয়েছে। লেখক কি করেছেন? অপরূপ বৈচিত্র্যের মধ্যে দিয়ে তার এই লেখাটা লিখেছেন। কাকে বলা যায় কবিতা? মানে কবিতা আমরা কাকে বলবো? যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে, তাই হচ্ছে কবিতা। শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে দেয় কবিতা, তাই না? শব্দের সঙ্গে কি ছন্দ মিলিয়ে দেয় না? ওই যে বললাম কি চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি না আছে, ঘোড়া না আছে, সোনামণি। যদি এটা ছোটদের কবিতা, বড়দের কবিতা যেমন ক্লাস 5 এর কবিতায় যদি থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটা কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে, তাই না? তাহলে কি কবিতায় কি থাকবে? শব্দ থাকবে, শব্দ ছন্দ দেবে, ছন্দের মাধ্যমে কি হয়ে যাবে? কবিতা হয়ে যাবে। তো বলছে কেবল কবিরাই লিখতে পারেন কবিতা। কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারা পারেন স্বপ্নের কি কবি আঁকতে, স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি নতুন করে কেবল কবিদের চেতনাই খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। বলছে নতুন ছবি নতুন ভাব, নতুন ছবি নতুন ভাবই কেবলমাত্র কি করে কবিরা চিনতে পারে, এবং সেই ভাবের মাধ্যমেই তারা কি করতে পারে? কবিতা লিখতে পারে। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, ছন্দ কি ইত্যাদি আমাদেরকে কি জানতে হবে, তাই না? মানে আমি যদি এলোমেলো ভাবে বলি যে মানে ব্যাপারটা এরকম হচ্ছে, ধরো বললো যে থাকবো না বদ্ধ করে,
বদ্ধ করে। তারপর বলছে যে দেখবো জগৎটারে। এখন দেখো থাকবো নাকো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। একটা কি আছে, ছন্দ আছে, তাই না? ছন্দ আছে বিধে সেটা এখন বদ্ধ করে, থাকবো নাকো, এবার দেখবো জগৎটাকে, মানে কি হলো, কথাগুলো কি ছন্দ থাকে? ছন্দ থাকে না। কথার কি থাকে না? মিল থাকে না। যখন কথার মিল থাকে না, যখন ছন্দ থাকে না, যখন মনে দোলা না দেয়, তখন সেটা কি হয় না? কবিতা হয় না। তাই কি যদি এই গন্ধ, রূপ, ছন্দ যদি থাকে, তাহলে কি হয়? কবিতা হয়। যেমন যেমন তোমরা বড় ক্লাসে যখন উঠবা, 9-10-এ অনেক কবিতা আছে, যেমন ঝর্ণার গান আছে, যে ছড়ায় বাহার, ছড়ায় সাগর, সুরের বাহার, ছন্দ নবীনাথ, এরকম অনেক কবিতা আছে, অসংখ্য কবিতা আছে। এগুলো আসলে বলতে যদি শুরু করি তাহলে অনেক বলতে হবে, অনেক বলা লাগবে। আমরা এই সংক্ষিপ্ত সময়ে আসলে অত বলতে পারবো না, যতটুকু মানে সংক্ষেপে যতটুকু বলা যায় আমি ততটুকু চেষ্টা করব। তো যাই হোক, যে কবিরা চিনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ, তাই তারা লিখতে পারেন কবিতা। তার মানে কি সাধারণ মানুষ চাইলেই কি কবিতা লিখতে পারবে? পারবে না। যিনি কবি, যিনি শব্দ দেখতে জানেন, যিনি শব্দ, ছন্দ, শব্দের রূপ, রং সম্পর্কে চিনেন, তিনি শুধুমাত্র কি কবিতা লিখতে পারবেন। সাধারণ মানুষ যে শব্দের সাথে তার পরিচয় নাই, ছন্দের সাথে যার মিল নাই, যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি কি পারবেন না? কখনোই কবিতা লিখতে পারবেন না। তাহলে এটা কার মধ্যে খুঁজে পাই আমরা? কবিদের মধ্যে, যার কারণেই কবি লিখতে পারে। যেমন জীবনানন্দ দাশ লিখেছেন আবার আসিব ফিরে এই বাংলার তীরে, কি লিখেছেন না? হয়তোবা শালিকের ভিড়ে। আবার নজরুল লিখেছেন, জসীমউদ্দিন লিখেছেন। জসীমউদ্দিন যেমন লিখেছেন, জসীমউদ্দিনেরও আমরা কবর কবিতা পাই একটা, যে কি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিল পুতুলের মতো মুখ, চাঁদের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে ভাসাই তবু। দেখো জসীমউদ্দিন একটা ঘটনা, তার জীবনেরই একটা ঘটনাকে তুলে ধরেছেন, কিন্তু সেই প্রত্যেকটা কথার মধ্যে একটা ছন্দ, আবেগ, প্রেম, তার ভিতরের যে অনুভূতি, ভালোবাসা, প্রত্যেকটা সেই কবিতার মধ্যে কি লুকিয়ে আছে, যেটা কথায় মাঝে, যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাইয়ে রেখেছি দুই নয়নের জলে। আর এই কবিতাটা চাইলে কবি বলতে পারতো যে ওই ডালিম গাছের নিচে তোর দাদির কবর, ওইখানে তোর দাদিরে আমি মাটি দিছি। দেখো সেই কবিতাটাই কবি কি বলেছে, যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তাহলে কি হচ্ছে দেখো, যে তিনি কবি বিধায়ী, তিনি এত সুন্দর উপমা ছন্দ দিয়ে কবিতা লিখতে পেরেছেন, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব। সেটাই মূলত কবি হুমায়ুন আজাদ এখানে বোঝাতে চেয়েছেন। দেখো অনেক বিষয় নিয়েই কবিতা লেখা যায়, তবে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন। যে কোনো জিনিসের জন্য স্বপ্ন দেখতে হবে। যেমন যে স্বপ্ন দেখতে জানে, তুমি যদি সামনে এক গ্লাস পানি দেখো, তুমি স্বপ্ন দেখতে জানো, তুমি কল্পনা করতে পারো, তুমি একটা রাজ্য, যেখানে একটা স্বপ্নের একটা জগৎ তৈরি করতে পারো, তাহলে সেই মানুষ যখন সামনে এক গ্লাস পানি থাকবে, সাধারণ মানুষ দেখবে এটা এক গ্লাস পানি, কিন্তু একজন লেখক, একজন সাহিত্যিক, হ্যাঁ, একজন কবি, সে যদি ওই এক গ্লাসকে মনে করে বিশাল বড় একটা সমুদ্র, তাহলে তার চোখে সে সেটাই দেখবে। এই জন্যই সে কবি। আমি তুমি না, কে? তিনি কবি, কারণ তিনি ওই এক গ্লাস পানিকে বিশাল এক সমুদ্র মনে করে, মানে সে স্বপ্ন দেখে, তিনি স্বপ্নের জগতে হারিয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যেটা বলবো, যে তবে কবিতা লেখার জন্য প্রয়োজন স্বপ্ন। যিনি স্বপ্ন দেখতে জানেন না, তিনি লিখতেও জানেন না। স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতা, কবিতা, কবিতা আর কবিতা। দু চোখ মেলে দেখতে হবে যা কিছু দেখা যায়, মানে সমাজে আশেপাশে যেখানে যা কিছু আছে সবকিছু দু চোখ মেলে দেখতে হবে। হ্যাঁ, তারপরে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। অর্থাৎ কবিতা লেখার জন্য চাই অভিজ্ঞতা। কবিতার রূপ ও তার রচনা কৌশল বর্তমান রচনারই উপযোগ্য। যেমন
আমরা জীবনানন্দ দাশের একটা কবিতা পাবো যে সুরঞ্জনা ওইখানে যেও না, বলো না কো কথা ওই যুবকের সাথে, কি কথা ওই যুবকের সাথে। আবার একটা কবিতা পাবো যে হাজার বছর ধরে হেঁটেছি আমি কি সিংহল সমুদ্রের তীরে। এরকম অনেক কবিতা আছে যে ঔপন্যাসিক কিছু ঘটনা নিয়েও কবি লিখেন। ঔপন্যাসিক কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো দেশ, কোনো জাতি, কোনো জায়গা, কোনো সম্প্রদায়কে অবলম্বন করেও কবিতা লিখতে পারে। বা সমসাময়িক যে ঘটনা, আমাদের সমাজ, আমাদের পরিবেশ, প্রতিবেশ, আশেপাশের সবকিছু দেখেও কি কবিতা লিখতে পারেন। তাহলে এখানে যেটা বলছে যে কবিতার রূপ ও রচনার কৌশল বর্তমান রচনারই উপযোগ, মানে বর্তমান সময়ে যা আছে, বর্তমান সময়ের যে প্রেক্ষাপট তার উপরে ভিত্তি করেই কবি কি কবিতা লিখেন। যেমন আমরা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে অনেক কবিতা পাই না, কিভাবে পাই? কারণ ভাষা আন্দোলনটা যে দেখেছে, শুনেছে, বুঝেছে, তখন সেই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে অনেক কবিতা, অসংখ্য গান লিখিত হয়েছে। আবার মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কি অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, তারপরে হচ্ছে নাটক, হ্যাঁ, গান, অসংখ্য গান মুক্তিযুদ্ধকে নিয়ে, দেশ স্বাধীনতাকে দিয়ে কেন্দ্র করে। তাহলে কি একটা উপযোগ্য একটা বিষয় থাকে, সেই বিষয়কে কেন্দ্র করেই কি করি আমরা কবিতা লিখি। তাহলে হুমায়ুন আজাদের এই ছিল হচ্ছে পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্যটা মূলত কি হচ্ছে যে কবিতা মূলত হচ্ছে শব্দ থেকে আসে, ছন্দ থেকে আসে, স্বপ্ন থেকে আসে। যে কেউ সাধারণ মানুষ চাইলেই কবিতা লিখতে পারবেন না, শুধুমাত্র কবিতা সেই লিখতে পারবেন যিনি স্বপ্ন দেখতে জানেন, যিনি শব্দের সাথে খেলা করতে জানেন, যিনি শব্দ, গন্ধ, রূপ, রস, ছন্দ চিনেন। তো শিক্ষার্থীরা, তাহলে হচ্ছে কবিতা কে লিখতে পারবে? যার সাথে হচ্ছে কি ছন্দ, কবিতা, স্বপ্ন, ছবি, যার সাথে কি থাকবে, মিল থাকবে, যেই এগুলোর সাথে খেলা করতে পারবে শুধুমাত্র তিনি কি কবিতা লিখতে পারবেন। তাহলে এইটাই ছিল আমাদের কি পাঠ পরিচিতি। আর তোমরা জানো, আমি আগেই তোমাদেরকে বলেছি যে আমরা যদি পাঠ পরিচিতিটা যদি আমাদের আয়ত্তে নিতে পারি, তাহলে মোটামুটি আমাদের ধারণা হয়ে যায়। তো মূলত গল্পটাই হচ্ছে এরকম যে কবিতা যে লিখবে, কে কবিতা লিখবে এবং কবিতার মূল উপযোগ্য বিষয়গুলো কি হবে এবং কবিতা লিখতে গিয়ে কি কি যোগ্যতা বা দক্ষতা লাগে, মূলত সেটা নিয়েই কি কবি হুমায়ুন আজাদ এখানে আমাদেরকে বলেছে। তাই তোমরা যেহেতু ছোট, তাহলে তোমরা তোমাদের মতো করেই জানবে। তাহলে মূলত গল্পটা কিন্তু আমরা পাঠ পরিচিতির মধ্যেই পেয়ে যাই, তারপরেও আমরা গল্পটা একটু সংক্ষিপ্ত ভাবে পড়ে নিব। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমি গল্পে চলে যাচ্ছি। বলছে কবিতা কাকে বলে বলা বড় মুশকিল, খুবই মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। চেহারাও, কবিতার চেহারা আছে। দেখো আমি আরেকবার বলছি, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে, চেহারা আছে না, প্রত্যেকটা জিনিসেরই কি থাকে, চেহারা আছে। যখন একটা গল্প লেখা থাকে, অনেকগুলা কথার সমন্বয় যখন থাকে, তখন কি আমরা বুঝি এটা একটা গল্প, গদ্য। কিন্তু যখন কোন একটা লাইন দেয়া থাকে, ছন্দে ছন্দে তালে মিলে থাকে, অনেক বেশি বড়ও হয় না, অনেক বেশি ছোটও হয় না, তখনই আমরা দেখি বুঝতে পারি কি এটা একটা কবিতা। তাই নয় কি? গল্প দেখলেও আমরা বুঝতে পারি আর কবিতা দেখলেও আমরা বুঝতে পারি। তাহলে সেই কথাটা বলছে যে কবিতারও কি আছে, চেহারা আছে, তাই না? বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, সেই লেখাগুলো, পংক্তিগুলো খুব বেশি বড়ও হয় না, আবার কি যে গুলো একটি পংক্তি আরেকটি পংক্তির সাথে কি হয়, সমান হয়, সে লেখাই হয় কবিতা। যে লেখাগুলো পড়লে মন কি নেচে ওঠে, গান গেয়ে উঠতে মন চায় এবং চোখে বুকে রঙের কি রং বেরঙের কি ছবি এসে জমা হয়ে যায়, মূলত তাই হচ্ছে কবিতা। পড়লে 2 থেকে 3 বার পড়লে আর ভোলা যায় না এবং মনের ভিতরে যা নাচতে থাকে তাই হচ্ছে কবিতা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কবিতার সংজ্ঞা বলবো না, মানে কবিতা মূলত কাকে বলে সেটা জানবো, বা আমরা পাঠ্য বইয়ের আলোকে পড়ে ফেলেছি যে সেটা হচ্ছে যে কবিতা হচ্ছে মূলত তা
যা পংক্তিগুলো একটা একটার সাথে কি থাকবে, মিল থাকবে, তারপর একটা ছন্দ থাকবে, এবং সেই কবিতাটা পড়ার সাথে সাথে কি হবে, মনের মধ্যে একটা দোলা দিবে, একটা আনন্দ আসবে, মন মনে হচ্ছে কি নাচতে মনে চায়, গাইতে মনে চায়, একটা স্বপ্ন চোখের সামনে ভেসে উঠে। মূলত তাই হচ্ছে কবিতা। তোমরা যেমন দেখবা যে রবীন্দ্রনাথের একটা আমরা ছড়া শিখেছি, যেমন হচ্ছে মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। এখন দেখো এই কবিতাটা কি গানও না, কবিরা যখন লিখে একটা ছন্দে ছন্দে লিখে, পরবর্তীতে কি যারা সুরকার থাকে তারা সেটার মধ্যে সুর সংযোজন করে একটা গানে পরিণত করে। যেমন দেখো কবিতা বলতেছি, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। দেখো এটা গান হয়ে যায় কিভাবে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। তাহলে কি হচ্ছে, কবিতাগুলো হয় এরকম, যেটা হচ্ছে কি শুনলেই কি গান গাইতে মনে চায়, গানের মতন হয়ে যায়, মনে কি দেয়, দোলা দেয়, আনন্দ দেয়। তাই হচ্ছে মূলত কবিতা। এখন দেখো কবিতা কারা লিখেন, কবিরা লিখেন কবিতা। কবিতা কারা লিখে, সবাই কি কবিতা লিখতে পারে? যে মাস্টার হয় সে কি ডাক্তার হতে পারে? যে হচ্ছে তোমার লেখক তিনি কি একজন ব্যারিস্টার হতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকটা পেশার জন্য কি আলাদা শ্রেণীর মানুষ থাকে। এখন যে কবি, সে কবিতা লিখতে পারে, সে ছন্দ চিনে, সে স্বপ্ন দেখতে পারে, সে ছন্দের ভাব বুঝে, কথা শব্দ, অনেক শব্দ থাকে, অনেক শব্দ সম্ভার থাকে তার কাছে, যার কারণে সে কবিতা লিখতে পারে। কিন্তু তুমি আমি চাইলে তো কবিতা লিখতে পারবো না, হয়তো 2-4 লাইন লিখবো, কিন্তু অনেক বড় একটা কবিতা বা অনেক সুন্দর একটা কবিতা তোমার আমার দ্বারা কি সম্ভব নয়। দেখো তারা একটি শব্দের সাথে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লিখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। দেখো এই উদাহরণে আমরা বলতে চাই যে যেন একটা ছোট বাচ্চা সে ঘুড়ি উড়াবে, ঘুড়ি বানাবে। এখন ঘুড়ি বানাতে গেলে তাকে রং বেরঙের কি কাগজ লাগবে, সুতো লাগবে, তারপরে সে হচ্ছে কি কঞ্চি লাগবে, তাই না, বাঁশের কঞ্চি লাগবে। আবার ধরো কেউ পুতুল বানাবে, তাহলে পুতুল বানাতে গেলেও তাকে রং বেরঙের কাপড় লাগবে, সুতা লাগবে, তার সমন্বয়ে সে কি করবে, পুতুল বানাবে। ঠিক তেমনি যখন একজন কবি কবিতা লিখে তখন তার কি দরকার, কবিতার জন্য দরকার হয় রং বেরঙের শব্দ, পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় একটা কবিতা লিখতে গেলে। কবি হতে পারে কি, সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে, খুব শব্দকে আদর করে করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। এখন দেখো এতক্ষণ ছিলাম আমরা কবিতায়, এখন কবি কে হবে? কবি হবে সে যে হচ্ছে কি শব্দকে ভালোবাসে, তাই না, যে শব্দকে ভালোবাসে, শব্দের জন্য শব্দকে সে আদর করে করে কি সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর করে কথা বলতে চাও, চাঁদের মতন স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে তুমি কি, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখে। দেখো বলছি কি যে কবিরা কি স্বপ্ন দেখে, তাই না, কবিরা স্বপ্ন দেখে, তারা দেখে গোলাপ ফুল দেখে, চাঁদ দেখে, সবকিছুকে তারা কি তারা মনের মতন করে চিন্তা করে, আর তারপরেই দেখা যায় কি অনেক শব্দ সম্ভার এসে তার কাছে বাসা বাঁধে, তখনই সে তার মন থেকে কবিতা লিখে। এখন তুমি আমি যদি চাই তাহলে আমাকে আর তোমাকেও কি করতে হবে, গোলাপকে ভালোবাসতে হবে, চাঁদকে ভালোবাসতে হবে। যদি আমরা সেটা চাই বা পারি তাহলেই আমরাও স্বপ্ন দেখতে পারবো। দেখো তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকেও সারাদিন
ভাবতে হবে শব্দের কথা। এখন তুমি যদি চাও তাহলে তোমাকে কি করতে হবে, সারাদিন শব্দের কথা ভাবতে হবে। খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। যেমন আমাদের ভাষায় অনেক শব্দ আছে, সাধু ভাষা আছে, চলিত ভাষা আছে, অঞ্চল ভেদে ভেদে বিভিন্ন ভাষা আছে। এই ভাষার সমন্বয় আমাকে জানতে হবে। যদি এই ভাষার সমন্বয়, ভাষার অর্থ আমি বুঝতে পারি, তবেই কি করতে পারবো, আমরা কবিতা লিখতে পারবো। আরবি ফার্সি ভাষা আছে, তাই না? তো দেখো যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। আসলে কি রং আছে? না, মানে শব্দটাই হচ্ছে কি অনেক রং বেরঙের হয়ে যায়। তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বেরোয়। দেখেছো কথাটা কেমন বলেছে, যে অনেক শব্দ আছে যার মধ্যে থেকে কি, যার শরীর থেকে সুর বের হয়। কোন কোন শব্দে বাঁশির সুর শোনা যায়, কোন কোন শব্দ শোনা যায় হাসির সুর, কোন শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনটিতে বেহালার সুর। তাহলে দেখো একটা শব্দের মধ্যে কত রকমের সুর থাকে। কোনটায় পাতার খসখসে শব্দ হয়, কোনটায় বেহালার সুর হয়, কোনটায় বাঁশির সুর হয়, কোনটায় পাখির সুর হয়, তাই না? লাল, নীল, বাদামি, খয়েরি অনেক রকমের কি হয়, শব্দ সুর বের হয়। কোন কোন শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে, তোমাকে শুনতে হবে শব্দের সুর এবং স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বের হয়। দেখো তার এই কথাগুলো শুধুমাত্র একজন কবির কি বলা সম্ভব, সেটা একজন সাধারণ মানুষ বুঝবে না, যে একটা শব্দের মধ্যে থেকে কত রকমের সুর বের হয়, কত রকমের গন্ধ বের হয়, সেটা শুধুমাত্র কে বুঝতে পারে, একজন কবি বুঝতে পারে, যেটা তুমি আমি সাধারণ মানুষের পক্ষে বোঝা বড়ই মুশকিল। দেখো কোনটির শরীর থেকে ভেসে আছে লাল গোলাপের গন্ধ, কোনটির গা ঘেসে আছে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনটি থেকে আসে আবার বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, ঢেউ টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। এখন এই যে এক একটা শব্দ এক এক রকমের সুর, এক এক রকমের ঘ্রাণ, এক এক রকমের যে সৌন্দর্য সৃষ্টি করে, এটা যদি তুমি চিনতে পারো বা বুঝতে পারো, তবেই তুমি কি শব্দ দিয়ে কি কবিতা লিখতে পারবে। যতক্ষণে তুমি এই শব্দগুলোকে চিনতে পারবে না, ততক্ষণে তোমার দ্বারা কি কবিতা লেখা সম্ভব নয়। কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন সেসব কথা, কিন্তু সবসময় তারা কথা বলেন শব্দ দিয়ে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা, কিন্তু কিভাবে বলা যায় সেই কথা। কিন্তু এই যে শব্দ দিয়ে আমরা যে কথাগুলো বলতে চাই, সেগুলো মূলত আমরা কি দিয়ে বলি বা কি দিয়ে বলতে পারি। এখন দেখো কবিরা যে কবিতা লিখেন, কেউ লেখে সুখের কবিতা, তাই না, যেটা শুনলে কি মন ভরে যায়, সুখ পায়। কিছু কবিতা শুনলে আমাদের মনের মধ্যে কি হয়, কষ্ট আসে, দুঃখ আসে, জ্বালা আসে, অনুভূতি আসে, সেই সময়ের, সেই শব্দের, সেই কথা, কোন প্রেক্ষাপটে কবিতা লিখেছেন। কোন কবিতা, যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে জসিমউদ্দিনের একটা কবিতা আছে, তাই না, বলেছিলাম আগেই লেকচারে, তোমরা পাবে, যে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে। এখন দেখো এই কবিতাটা যে বলল কবি, এটা কি কোনো সুখের কথা? না, এটা অবশ্যই একটা বেদনা। কবির তার নিজের কি বেদনা, যে হচ্ছে সে 30 বছর আগে তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন এবং তাকে কোনো এক গাছের নিচে কবর দিয়েছেন, সেটা আজ বৃদ্ধ বয়সে সে তার নাতির কাছে বর্ণনা করতে গিয়ে সেই বেদনার চিত্রটা সে তুলে ধরে, তাই না? আবার কিছু কবিতায় আমরা পাই কি সুখের
সুখের সংবাদ পাই, তাই না? তো এইভাবে সুখ দুঃখ কষ্ট বেদনা সবকিছু নিয়ে কি কবিরা কবিতা লিখেন। তো এই যে তারপরে এই যে কবিতা লিখেন, তারপরে সে অনেকগুলা শব্দকে কি করে জানেন চিনেন। তো এই শব্দগুলা সে যখন কথার মাধ্যমে ফুটিয়ে তুলে, তখন সে কিভাবে ফুটিয়ে তুলে আমরা সেটা এখন একটু দেখবো। দেখো, কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি, কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, বলতে পারি টকবগে রাগের কথা, তাই না? আমরা জানি যে আমাদের নজরুল, হ্যাঁ, বিদ্রোহী কবি, যে উনি সব কবিতায় কি একটা বিদ্রোহ ভাব ছিল, রাগের কথা। কাদের বিরুদ্ধে? এদেশের মানুষ যে বিভিন্ন সময় বিভিন্ন ঔপন্যাসিক শাসন দ্বারা শাসিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, আমাদের অধিকার যে খর্ব হয়েছে, এই কথাগুলো তিনি তার লিখনির মাধ্যমে তুলে ধরেছে। আবার আমরা যখন আমাদের রবীন্দ্রনাথকে দেখি, তিনি আবার কি প্রেমের কথা, সুখের কথা, পরিবেশ প্রতিবেশের কথা লিখেছেন। তাহলে এবং হাসির গল্প, অনেক হাসির কবিতাও আমরা অনেক পাই, তাই না? তো এখন দেখো, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিছু সময় কিন্তু সবসময় মনে রাখতে হবে, ওই কথা নতুন হতে হবে যা একবার কেউ বলে গেছে। যে ছবি একবার কেউ এঁকে গেছে তা আর বলা যাবে না, সে ছবি আর আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কি কবি হতে পারে? স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। আসলে মূল কথা হচ্ছে একটা কথাই, দেখবা যে তোমরা ঘুরে ফিরে বারবার যেই কথাটাই আসে, যে কবি হতে হলে, কবিতা লিখতে গেলে শব্দ থাকতে হবে, ছন্দ থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। যখন এই তিনটা এই জিনিসগুলোর যখন সমন্বয় থাকবে, তখনই কেউ কি পারবে? কবিতা লিখতে পারবে। তো বলছে আমরা যখন কবিতা লিখি, যেটা আগের প্যারায় তোমাদের চলে গিয়েছে, যে সুখ দুঃখ হাসি আনন্দ, এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আমরা মূলত কবিতা লিখি। এখন তো সেই কবিতা লিখতে গিয়ে কি করতে হবে? যে ছন্দ, শব্দ, স্বপ্ন ইত্যাদির সমন্বয় থাকতে হবে, তাহলেই আমরা কবিতা লিখতে পারবো। তারপর বলছে যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেত, পোষা বিড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। রাস্তার দোকানে গিয়ে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়ে লেখা কি কবিতা লেখা যায়, কিন্তু স্বপ্ন থাকে। কোন জিনিস কাল্পনিক, আমি কল্পনা মনে করেও কি কিছু লিখতে পারি। যেমন তোমরা দেখবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যেটা বলেছে, যে নদী নিয়ে, রাস্তা নিয়ে, সবকিছু নিয়ে কি কবিতা লেখা যায়। যেমন মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদ লিখেছে, যে সতত হে নদ তুমি পরম মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। মানে কি, যে নদী, রাস্তা, গ্রাম, স্কুল, কলেজ, যে কোনো বিষয় নিয়ে তুমি কবিতা লিখতে পারো। আবার যেটা আছে পৃথিবীতে বিদ্যমান, তুমি সেই জিনিসগুলো নিয়েও কবিতা লিখতে পারবা। আবার যেগুলো পৃথিবীতে নাই, তুমি সেই জিনিসগুলোও নিয়ে লিখতে পারবা, কিন্তু সেটা থাকতে হবে কি একটা স্বপ্ন থাকতে হবে, একটা পরিবেশ প্রতিবেশ সেভাবে কি সৃষ্টি করা থাকবে। তারপরে দেখো যে বলছে যে তুমি রাস্তার দোকানিকে নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে, আর যা নেই তা নিয়ে কবিতা লেখা যায় না, থাকে স্বপ্ন। এবার একটা কবিতা লেখা যাক, কবিতার নাম দিচ্ছি দোকানি। রাস্তার মোড়ের দোকানদারকে তুমি চিনো, সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান। এসব বিক্রি আমরা কিনে খাই। দোকানিকে চকলেটের জন্য আমরা টাকা দিই। তার জিনিসপত্র বিক্রি দেখে আমার মাথায় একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান কি খুলেছি দুদিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কিনে না। শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কিনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে শব্দ এলো, আবার ছন্দ এলো। প্রথমে লিখলাম, বলছি আমি একটা দোকানে গিয়ে নিয়ে লিখবো, কিন্তু সাধারণত দোকানে যেই জিনিসগুলা বিক্রি হয় এই দোকানে তা বিক্রি হয় না। আমি কি বিক্রিও হয় না এবং মানুষ কিনেও না। তো সেই উদ্দেশ্যে আমি কবিতাটা লিখতে গেলাম। তো আমার কাছে কি আসলো? স্বপ্নও আসলো, ভাবও আসলো, তো এখন এবং ছন্দ আসলো। আমি এখন কি করব? লিখবো। দেখো, দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান।
দেখো দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো। চাঁদের আলো কি বিক্রি করা যায়? যায় না। টুকটুকে লাল পাখির গান, টুকটুকে লাল পাখির গান, এটা কি বিক্রি করার জিনিস? না। কিন্তু এটা কি আছে? কল্পনা আছে, স্বপ্ন আছে। দেখো কথাটাই চমক দেয় সবার আগে, চকচকে চাঁদের আলো, টুকটুকে পাখির লাল, বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজেও এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এই তিনটি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কবিতা মিলে এক রকম স্বপ্ন তৈরি হয়ে আসে আমাদের চোখের সামনে। এরপর আমি আরো এগিয়ে যাই। দেখো বিক্রি করছি চাপা গন্ধের ফুল, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের কি? গোলাপ ফুলের মুখের রূপ। আমি কথাটা আবার একটু বলছি। দেখো বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। দেখো কি চাপার গন্ধ বিক্রি করছে, তারপরে হচ্ছে নাচের ছন্দ বিক্রি করছে, তারপরে হচ্ছে আবার কি গোলাপ ফুলের মতন মুখের রূপ বিক্রি করছে। তাহলে এখন দেখ এটা একটা নতুনত্ব আসলো। আদৌ পৃথিবীতে এই জিনিসগুলা বিক্রি করা সম্ভব নয়। জিনিসগুলো আছে পৃথিবীতে, কিন্তু চাইলে কি এটা বিক্রি করা যায়? যায় না। কিন্তু তারপরও কি কবি একটা ঘটনাকে, একটা উপযোগ্য বিষয় বা একটা কাহিনীকে সে নিল, মনে মনে কল্পনা করলো, এবং কল্পনা করে তার কাছে সুর, শব্দ, ছন্দ চলে আসলো। সে কি করে ফেললো? কবিতা লিখে ফেললো, যেটা কি আমাদের মনে দোলা দেয়, আশ্চর্য লাগে, একটা নতুনত্ব আসে, আমাদের ভালো লাগে। এভাবে ছন্দ মিল আরো মধুর, বিক্রির জিনিসগুলোর আগের মতোই চমকপ্রদ। তবে এখানে স্বপ্ন আরো কি বেড়েছে, ছবির আরো রঙও বেড়েছে। চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠলে স্বপ্নে দেখা নাচের কি ছন্দের নূপুর। এই নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। তো বলছে যে গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠলো। মেয়েটির মুখ হয়ে উঠলো গোলাপ, আর গোলাপ হয়ে উঠলো মেয়েটির মুখ। মানে মেয়েটির মুখ হয়ে উঠলো গোলাপ, আবার মেয়েটি হয়ে উঠলো একটি গোলাপ ফুল। স্বপ্ন জড়ো হলো চোখে। তাহলে দেখো ওই আমি আগে তো তোমাদের বিস্তারিত বলে দিলাম যে মূলত কবি কল্পনার রাজ্যে গিয়ে একটা কবিতা লিখেছেন, যেটাকে হচ্ছে সে চাপার গন্ধ, গোলাপ ফুলের মতন একটা মুখ সে কল্পনা করেছে। হ্যাঁ, তারপরে সে বলতেছিল যে কি সে চাঁদের আলো বিক্রি করছে, তারপরে সে হচ্ছে কি পাখির গান বিক্রি করছে, নুপুরের ছন্দ। তাহলে এগুলো সম্পূর্ণই ছিল কি কাল্পনিক। তাহলে এটার মাধ্যমে আমরা দেখতেছি যে পৃথিবীতে যেটা দৃশ্যমান সেটা নিয়েও কবিতা লিখে যায়, এবং যেটা দৃশ্যমান নয়, যেটা সম্ভব নয়, তারপরেও সেটা যদি ছন্দ, শব্দ এবং স্বপ্ন থাকে, তাহলে সেটাও কি একটা কবিতা হয়ে যায়। তাহলে কি স্বপ্ন দেখেও কবিতা লেখা যায়। কবিতাটিকে আমি আর লিখতে চাই না, ইচ্ছে হলো তোমরা, আমি আর লিখতে চাই না, ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। তোমরা কারা? শিক্ষার্থীরা তোমরা। কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন কি সাজ পোশাক। তোমরা এখন ছোট, এ ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানি। তাহলে শিক্ষার্থীরা যে কবি দেখলো যে মাছ পানিতে চলে গেল। তো যাই হোক, এভাবেই অনেক কিছু সমন্বয় হচ্ছে। তিনি হচ্ছে কি অভিজ্ঞতা, ছোটবেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হচ্ছে তিনি কবিতা লিখেন, এবং আজকে সে একজন কবি। তাহলে তোমাকে আমাকে কবি হতে হলে তাহলে কি করতে হবে? অনেক বেশি শব্দ, ছন্দ, হ্যাঁ, তারপরে সুর, স্বপ্নের সাথে আমাদেরকে অনেক বেশি পরিচিত হতে হবে, এবং অনেক বেশি পড়তে হবে, দেখতে হবে এবং জানতে হবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করছি শব্দ থেকে কবিতা। আমি আগামী ক্লাসে আবার নতুন একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা কি বাসায় অবশ্যই পড়ালেখার সাথে থাকবে, তোমরা সিলেবাস দেখে তোমাদের পড়া কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। আল্লাহ।